নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি কল্পতরুর লাইভ ফোন ইন অনুষ্ঠান, যে অনুষ্ঠান দেখার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষায় বসে থাকেন। আজকে আপনাদের অনুরোধে আরও একবার আমাদের এই স্টুডিওতে এসে উপস্থিত রয়েছেন কৃষ্ণমূর্তি সনাতন, জ্যোতিষ বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ, বাস্তুবিদ, স্বাস্থ্যসম্মত জ্যোতিষে যিনি বিশ্বাস করেন, এছাড়া যিনি জাতীয় পুরস্কার প্রাপ্ত ওয়ান টাইম রেমেডি লাইফ টাইম বেনিফিটে যিনি অবশ্যই বিশ্বাসী, অল ইন্ডিয়া অ্যাস্ট্রো পামিস তন্ত্র রিসার্চ সেন্টারের জ্যোতিষ শিক্ষক, যিনি আধুনিক জ্যোতিষের পুঙ্খানুপুঙ্খ বিশ্বাসী, তিনি হলেন সুব্রত চক্রবর্তী। ইতিমধ্যেই তিনি সাহিত্যে MA BEd, জ্যোতিষবিদ্যা বাচস্পতি, জ্যোতিষবিদ্যা বারিধি, গোল্ড মেডেলিস্ট এবং 2024 থেকে কিন্তু BCED থেকে জ্যোতিষ মহাসাগর গৌরবে অলরেডি কিন্তু দাদা ভূষিত হয়ে রয়েছেন। তাহলে চলুন দেরি না করে আরও একবার এই অনুষ্ঠানে স্বাগত জানিয়ে নিচ্ছি সুব্রত চক্রবর্তীকে। দাদা অনেক অনেক স্বাগত আজকের এই অনুষ্ঠানে। নমস্কার, সকল দর্শকদের নমস্কার জানাচ্ছি। দাদা আমরা প্রত্যেক দিনই দেখছি না আপনার যে কটা প্রোগ্রাম হচ্ছে সবই অনুরোধের প্রোগ্রাম, আর আজকেও যে আপনারা যে প্রোগ্রামটা করছেন সেটাও একটা অনুরোধের প্রোগ্রাম, দাম্পত্য জীবনের সমস্যা। আমি প্রোগ্রামটা শুরু করার আগে দাদার পারমিশন নিয়ে একটু বলে দিতে চাইছি, যারা এই প্রোগ্রামটা নিয়ে বলেছেন দাদাকে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তারা হলেন সন্তু মিশ্র তমলুক থেকে, দেবাঞ্জনা মিত্র কলকাতা থেকে, সহেলি ভট্টাচার্য আসানসোল থেকে, মধুছন্দা ঘোষ পাটুলি থেকে, শর্মিষ্ঠা দেবনাথ হাওড়া থেকে। দাদা এদের একটা যে আমরা এখন আলোচনা করব সেটা হচ্ছে দাম্পত্য জীবনের সমস্যা। আজকাল দেখা যাচ্ছে প্রায় অনেকে নিজের ইচ্ছে বিয়ে করছেন, কিংবা বাড়ির থেকে দেখাশোনা করেই বিয়ে দিচ্ছেন, কিন্তু বিয়েটা ঠিকঠাক চলছে না, কিংবা হচ্ছে না বলতে পারেন। কোনো কারণে হয়তো ছেলেরা প্রতিহত হচ্ছে, আবার অনেক সময় হয়তো মেয়েরাও প্রতিহত হচ্ছে, রীতিমতো একটা মারামারি পর্যায়েও পড়ে যাচ্ছে। এই ব্যাপারটা যদি আজকে আমাদের একটু আলোচনা করেন। তো অনুষ্ঠান শুরু অবশ্যই করব। অনুষ্ঠান শুরুর প্রথমেই আমার পিতামাতাকে আমি প্রণাম জানাই মাতারার চরণে, প্রণাম জানাই সমস্ত বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি যারা আমার অনুষ্ঠান গ্লোব টিভি দেখে চলেছেন প্রত্যেক সোমবার দিন দুপুর 2:45, প্রত্যেক বৃহস্পতিবার দিন দুপুর 2:30, অন্য আরেকটি মিডিয়াতে আমাকে লাইভ পেয়ে যান প্রত্যেক রবিবার দিন দুপুর 2:45। এই যে সুন্দর অনুষ্ঠানটা আপনারা দেখছেন বাড়িতে বসে টিভিতে বা মোবাইলে, আমার ক্যামেরার পেছনে অনেক টেকনিশিয়ান দাদা ভাইরা রয়েছেন যারা অত্যন্ত কষ্টের সাহায্যে আপনাদের কাছে কিন্তু এই অনুষ্ঠানগুলোকে পৌঁছে দিচ্ছেন। সেই টেকনিশিয়ান দাদা ভাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাই। আমার সঙ্গে রয়েছেন দিদিকে অনেক শুভেচ্ছা জানাই, এবং সেই সঙ্গে চ্যানেলের কর্তৃপক্ষকে অনেক শুভেচ্ছা জানাই। দর্শক বন্ধু, আমার অনুষ্ঠান মানেই জানেন যে নতুন বিষয় এবং নতুন আলোচনা, এবং আপনাদের বিষয়কেই কিন্তু আমি গুরুত্ব দিয়ে আলোচনা করি। এবং যারা নতুন বিষয় জানতে চাইছেন আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপ করুন বা মেল করুন। এর আগে আমি বলে দিয়েছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, মেল আইডি অবশ্যই স্কলে যাচ্ছে। আপনারা যে অনুষ্ঠানগুলো জানতে চাইছেন সেই বেসিকেই কিন্তু অনুষ্ঠানটা করব। আজকে যারা অনুষ্ঠানটা আমাকে পাঠিয়েছেন রিকোয়েস্ট, তো তাদের 4 জনের নাম অলরেডি দিদি বলে দিয়েছেন। তো তাদের বিভিন্ন ধরনের সমস্যাগুলো চলছে দাম্পত্য জীবনে প্রবলেম। দেখুন, সাধারণত প্রত্যেক বাবা মাই চায় যে একজন ছেলেকে বিবাহ দিলাম বা মেয়েকে বিবাহ দিলাম, তারা যেন সুখী দাম্পত্য জীবন লাভ করেন। এটা প্রত্যেকটা বাবা মাই চায়, কিন্তু দাম্পত্য জীবনের সমস্যা এটা কিন্তু এখন অনেক ক্ষেত্রেই শোনা যায়, এবং আমাদের কাছে কিন্তু ভুরি ভুরি এই ধরনের কিন্তু কেস আসে যে বিভিন্ন ধরনের দাম্পত্য জীবনের সমস্যা বা বিবাহিত জীবনের সমস্যা হয়। এই বিবাহিত জীবনের সমস্যা দেখতে গেলে আমাদের সাধারণত এটা নিয়ে আমি অনেকগুলো এপিসোড করেছি, তাও আমি আজকে স্পেসিফিক কতগুলো জায়গাকে নিয়ে আলোচনা করব। সেটা যদি একটু মন দিয়ে আপনারা শুনতে পারেন, বা আপনাদের বাড়িতেও যদি এরকম কোনো কিছু ছেলে মেয়ে থাকে যে তারা হয়তো বৈবাহিক জীবনে বিভিন্ন সমস্যায় ভুগছেন, হয়তো সেই সমস্যাকে তারা হয়তো কিছুভাবে মানিয়ে নিয়ে চলে যাচ্ছে, কিন্তু একটা সময় যে কোনো সমস্যাকে না দীর্ঘদিন যদি আপনি রেখে দেন সেটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এরকম বহু রিলেশনশিপে আমি দেখেছি যারা হয়তো মানিয়ে নয় স্ত্রী মানিয়ে নিচ্ছেন, নয় স্বামী মানিয়ে নিচ্ছেন, সন্তান হয়ে গেছে, সন্তানের মুখ চেয়ে সমস্ত কিছু হয়তো মানিয়ে নিয়ে তারা চলছেন, কিন্তু আলটিমেটলি গিয়ে অনেক সময় কিন্তু মাঝে মধ্যে সাংসারিক চরম অশান্তি তাদের একটা মানসিক জায়গার স্থিতাবস্থাকে কিন্তু দুর্বল করে দেয় এবং তারা অশান্তিতে ভোগেন। তো সাধারণত দাম্পত্য জীবনকে আমরা যখন দেখব, সাধারণত আমাদের সপ্তম ভাবকে কিন্তু অত্যন্ত গুরুত্বভাবে বিচার করাটা দরকার। কারণ আমরা প্রত্যেকেই জানি লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম এই যে কেন্দ্রস্থান, এর উপরেই কিন্তু আমাদের জীবন নির্ভরশীল। এছাড়া রয়েছে লগ্ন, পঞ্চম, নবম। কারণ আমার লগ্ন হচ্ছে ভিত, তার অপোজিটটাই হচ্ছে আমার জীবনসঙ্গী। আমার চতুর্থ ভাব মাতৃভাব, তার সপ্তম ভাব হচ্ছে দশম ভাব, কর্মের জায়গা আমার পিতৃভাব। আমি প্রথমেই চলে আসি সপ্তম ভাবকে নিয়ে আলোচনা তো অবশ্যই করব, কিন্তু আপনারা খুব সিম্পলি একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি। যদি আপনার হাতের সামনে লগ্নকুণ্ডলী থাকে বা D1 চার্ট বা রাশিকুণ্ডলী থাকে, আপনি দেখে নিন যে আপনার যেখানে লগ্ন বলে লেখা রয়েছে তার ঠিক চতুর্থ ভাবে চলে আসুন। এই চতুর্থ ভাবে কোনো গ্রহ রয়েছে কিনা।
বা সেই চতুর্থ ভাবের অধিপতি গ্রহটাকে সেটাকে ভালো করে আইডেন্টিফাই করুন। ঠিক আছে, অর্থাৎ যেখানে লগ্ন রয়েছে এই লগ্ন থেকে তার এক বাঁদিক থেকে আপনি কাউন্ট করুন 1 2 3 4 করে, সেখানে কোনো গ্রহ বসে রয়েছে কিনা বা সেখানকার অধিপতি গ্রহকে, যদি গ্রহ বসে থাকে তো ভালো, আর যদি না গ্রহ বসে থাকে তাহলে তার অধিপতি গ্রহকে রয়েছে। আর যদি কোনো গ্রহ বসে থাকে সেই গ্রহটি কার আন্ডারে বা কার নক্ষত্র অবস্থান করছে। যদি অধিপতি গ্রহর সঙ্গে তার যে বসে থাকা গ্রহের নক্ষত্রের একটা অ্যান্টি সম্পর্ক হয়ে থাকে বা শত্রুতার সম্পর্ক হয়ে থাকে, খুব সিম্পলি আপনি ধরে নেবেন আপনার ক্ষেত্রে দাম্পত্য জীবনে কিন্তু সমস্যা আসবে। এটা কিন্তু ফার্স্ট জায়গা। এবার এই যে দাম্পত্য সমস্যা আসবে মানেই যে চরম অশান্তি সেটা নয়, এটা কিন্তু ফার্স্ট একটা ইন্ডিকেশন, মানে আপনি আপনার জন্মছক থেকে কিন্তু এটা আইডেন্টিফাই করতেই পারেন। তার মানে কি আমাদের কাছে যখন একজন ব্যক্তি আমাদের সঙ্গে দেখাতে আসেন, আমরা কিন্তু এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোকে আগে দেখে নিই যে আপনার দাম্পত্য জীবনের সমস্যা কিন্তু রয়েছে। এবার সেটা বাড়াবাড়ি আকার হচ্ছে কিনা আপনি সেকেন্ড স্টেপে যেতে হবে আপনার সপ্তম ভাবকে, অর্থাৎ যেখানে আপনার জীবন সঙ্গী। এই সপ্তম ভাবের অধিপতি গ্রহ কোন জায়গায় বসে রয়েছে, কোন নক্ষত্র পেয়েছে সেটাকে ভালো করে দেখা দরকার। প্রথমত হচ্ছে দেখতে হবে যে 6 8 12 অর্থাৎ ষষ্ঠ অষ্টম দ্বাদশ ভাবে বসে রয়েছেন কিনা সপ্তমের অধিপতি গ্রহ, তার নক্ষত্রের সংযোগ কোনো অশুভ নক্ষত্র দ্বারা পীড়িত হয়েছে কিনা, অথবা যদি দেখতে পাওয়া যায় যে সপ্তম স্থানে কিছুভাবে রাহুকেতুর সংযোগ বা সপ্তমপতি যদি শুক্র রবি বৃহস্পতি চন্দ্র হয়ে থাকে, সেই যদি রাহু কেতু দ্বারা আক্রান্ত হয়ে থাকে, তাহলে ভাববেন আপনার দাম্পত্য জীবনে একটা কিন্তু সমস্যা আসতে চলেছে। তার মানে এই সমস্যাটা কোন সময় হতে পারে না, সমস্যাটা হতে পারে আপনার সপ্তম ভাবের যে অধিপতি গ্রহ রয়েছেন তার স্টার লর্ড এবং সার্প লর্ডের বিশেষ করে যখন মহাদশা এবং অন্তর্দশা আসবে, পার্টিকুলার ওই সময়টার ক্ষেত্রে মহাদশার কিছু পিরিয়ড রয়েছে, সেই পিরিয়ডগুলোতেই কিন্তু আপনার সমস্যাটা দেখা দেবে। দাদা আমরা আলোচনায় আসবো, আবারও আপনাদেরকে আর একবার জানিয়ে রাখি যারা দাদাকে দেখাতে চাইছেন তারা বুকিং করুন 9831707058 নম্বরে, 9874207060 এই নাম্বারে। এছাড়া দাদার চেম্বার রয়েছে সোমবার শ্যামবাজারে, রবিবার আর মঙ্গলবার হচ্ছে গড়িয়া নাকতলাতে, লাস্ট আর ফার্স্ট উইক বুধবার কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন দুর্গাপুর এবং বর্ধমানে, বৃহস্পতিবার দাদাকে আপনারা পেয়ে যাচ্ছেন নৈহাটিতে, শুক্রবার পেয়ে যাচ্ছেন পশ্চিম মেদিনীপুরে, শনিবার হাওড়া বালিতে এবং শিলিগুড়িতে কিন্তু আমরা দাদাকে প্রত্যেক মাসে পেয়ে যাচ্ছেন 8 থেকে 14 তারিখে সেবক মোড় রত্নভান্ডার জুয়েলার্সে, এবং শিলিগুড়ির 15 থেকে 19 তারিখ অব্দি সিটি সেন্টার রত্নভান্ডার জুয়েলার্সে দাদাকে কিন্তু আপনারা প্রত্যেক মাসেই পেয়ে যাচ্ছেন। নিজের ভাগ্য এবং নিজের প্রিয়জনের ভাগ্য কিভাবে বদলাবেন সম্পূর্ণ আপনার হাতে রয়েছেন, এবং তার জন্যই কিন্তু রয়েছেন সুব্রত চক্রবর্তী, যার প্রতিকার অনবদ্য, তার মানেই হচ্ছে সুব্রত চক্রবর্তী। দাদা যে আলোচনাটা আপনি করছিলেন আর কি, একদম। তো সাধারণত দাম্পত্য সমস্যা অনেকগুলো কারণে হয়ে থাকে, তার তো একটা নির্দিষ্ট কোনো কারণ হয়ে থাকে, এমনি এমনি তো সমস্যা হতে পারে না একজন স্বামী স্ত্রীর মধ্যে। তাদের মধ্যে যখন দেখতে পাওয়া যায় যে চতুর্থ ভাবের সঙ্গে সপ্তম ভাবের নাক্ষত্রিক সংযোগ যদি অ্যান্টি হয়ে থাকে, মানে প্রথম পর্যায়ে দেখে নিলাম, দ্বিতীয় পর্যায়ে সপ্তম ভাব দেখলাম, থার্ড পর্যায়ে আমরা দেখবো যে সমস্যাটা কোথা থেকে তৈরি হচ্ছে। যদি দেখতে পাওয়া যায় যে চতুর্থ পতির সপ্তম পতির সঙ্গে কিছুভাবে ইনভলভ হয়ে রয়েছে বা সেখানে লগ্ন খুব প্রচুর পরিমাণে লগ্নিগতভাবে ড্যামেজ, তাহলে তাদের মধ্যে কিন্তু মনস্তত্ত্বগত সমস্যা আসবে। মনস্তত্ত্বগতভাবে দুজনকে কখনোই কিন্তু দুজনের মনকে কখনো কেউ বুঝে উঠতে পারবে না। এই বিষয়টা কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখতে পাওয়া যায়, অর্থাৎ আপনি স্বামীর সঙ্গে বসবাস করছেন, স্বামীর সঙ্গে রয়েছেন, কিন্তু স্বামী কিন্তু আপনার মনকে কখনোই বুঝে উঠতে পারেনি। বা এর উল্টোটাও হতে পারে যে স্বামী যতটা করেন স্ত্রীর জন্য, স্ত্রী কিন্তু কখনো তার স্বামীকে অনুভবই করেনি, তার কাজ, তার কর্ম, তার ভালোবাসা। অর্থাৎ এই যে মনস্তত্ত্বের ফারাক, সেখান থেকে কিন্তু অনেক সময় অশান্তি আসে, এবং সেখানে তার চার্টটাকে দেখে নিতে হবে সেই স্বামী এবং স্ত্রীর ক্ষেত্রে। যদি সেখানে উভয়ের ক্ষেত্রে বা কারো একজনের চন্দ্র কিছুভাবে দুর্বল অবস্থায় থাকে বা চন্দ্র কিছুভাবে সেকেন্ড হাউসের সঙ্গে মেলিপিক হয়ে রয়েছে, তাহলে অবশ্যই কিন্তু তার মানসিক দূরত্ব, অর্থাৎ তার ব্যথা, তার যন্ত্রণা স্ত্রী বা স্বামী উভয়ের ক্ষেত্রে কিন্তু কেউ কাউকে বলে উঠাতে পারবে না। অর্থাৎ দুজনের মধ্যে অশান্তি, আমি বলে নিই একটু, তো দুজনের মধ্যে মানসিক অশান্তি তৈরি হয় এই চন্দ্রের জায়গাটা থেকে। তাহলে আপনাদের ক্ষেত্রে কখনোই যদি মনস্তত্ত্বগত কোনো প্রবলেম হচ্ছে কিনা সেটা একটা ফার্স্ট পার্ট। সেকেন্ড পার্টটা আমি বলে নিই, তারপর ফোনে আসবো। সেকেন্ড পার্টটা হচ্ছে অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে কিছুভাবে, যেটা সব থেকে বড় প্রবলেম, যে দেখবেন বিবাহিত জীবনের পর অনেকেই ফেস করেন যে আমার শ্বশুর বাড়ির লোকজনদের সঙ্গে একটা সম্পর্কের জন্য আমার স্বামী স্ত্রীর অশান্তি। অর্থাৎ অনেকেই এই প্রশ্নটা অভিযোগ করেন যে আমার স্বামী স্ত্রীর মধ্যে কোনো অশান্তি নেই, কিন্তু বাইরের মানুষের জন্য কিন্তু অশান্তিটা হচ্ছে।
এই যে বাইরের লোক, বাইরে মানে কি তার নিজস্ব আত্মীয় পরিজন, তাহলে সেক্ষেত্রে সেখানে সেই জাতক এবং জাতিকার উভয়ের ক্ষেত্রে যেই দ্বিতীয় ভাব কিছুভাবে সপ্তম পতির সঙ্গে মেলেপিক হয়ে রয়েছে, বা সপ্তমের সঙ্গে দ্বিতীয়ের যে সংযোগটা তৈরি হয়েছে সেখানে দুজনের মধ্যে কোনো ডিগ্রিগত ফারাক রয়েছে সেখানে, অথবা দ্বিতীয় পতির সঙ্গে কিছুভাবে অষ্টম পতির একটা সংযুক্তিকরণ রয়েছে, তাহলে বুঝবেন যে আপনার দাম্পত্য জীবনে কিন্তু বিশেষ করে পরিবারের লোকজনদের এতটা প্রভাব চলে আসবে, সেখানে শ্বশুর হতে পারে, শাশুড়ি হতে পারে, ননদ হতে পারে, দেওর হতে পারে, যা হতে পারে, যে সেখানে আপনাদের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখতে পাওয়া যায় যে একটা পরিবারের ক্ষেত্রে সেখানে মেয়ের বাড়ির বাবা মা খুব ইনভলভ হয়ে পড়েন, তখন কিন্তু সেখানে তাদের দাম্পত্য জীবনে প্রচণ্ড পরিমাণে সমস্যা তৈরি হয়। অর্থাৎ সেখানে আপনার কুটুম্ব স্থান আপনাকে ডিস্টার্ব করে দিচ্ছে, অর্থাৎ আপনার রিলেশনের কোনো নিকট আত্মীয় পরিজন দ্বারা কিন্তু আপনাদের দাম্পত্য জীবনে সমস্যা হচ্ছে। তাহলে যখন এই বিষয়গুলো হচ্ছে আমরা অনেক সময় কি করি, এগুলোকে ধামাচাপা দিয়ে রেখে দিই, চালিয়ে নিই, কিন্তু আলটিমেটলি আপনি দিনের শেষে গিয়ে কিন্তু যখন ঘুমাতে যান পাঁচ বালিশের কোণে গিয়ে কিন্তু কাঁদতে থাকেন, বালিশের তলায় কাঁদতে থাকেন, আমার জীবনটা কিন্তু আরো ভালো হতে পারতো, আমি অন্য জীবন দেখেছিলাম। এই জায়গাগুলোকে কিন্তু চেঞ্জ করা যায়, অবশ্যই চেঞ্জ করা যায়, তার যদি সঠিক রেমেডিয়াল গাইডলাইন করা যায়। আমি আলোচনায় আসবো, ফোনে কোনো বন্ধু আছে। নমস্কার, কে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি, ডলি কর্মকার। আগরপাড়া থেকে, হ্যাঁ বলুন, নামটা বলবেন। সম্বন্ধে জানতে চাই। আপনি টিভির ভলিউমটা একটু মিউট করে দেবেন ম্যাডাম। হ্যাঁ বলুন, আপনার নামটা বলুন। ডলি কর্মকার, আর আমি ছেলে সম্বন্ধে জানতে চাই। ডলি কর্মকার, ছেলের নাম? ছেলের নাম মনোজিৎ কর্মকার। মনোজিৎ। মনোজিৎ কর্মকার। হ্যাঁ, মনোজিতের জন্ম সময়? 23/12/1986। 23/12/1986। জন্ম সময়? ভোর 4:15। হ্যাঁ, কলকাতায়। ভোর 4:15 কলকাতা, তাই তো? কোথায়? হ্যাঁ, মানে নার্সিং হোম, হসপিটাল কোথায়? সাগর দত্ত হসপিটাল। হসপিটালে, হ্যাঁ বলুন, কি জানবেন? মনোজিতের কি মঙ্গলবার ছিল? আচ্ছা আচ্ছা, আপনি শুনতে থাকুন, দাদা বলছেন। আচ্ছা, মনোজিতের জন্মবারটা কি মঙ্গলবার ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, লগ্ন হচ্ছে বৃশ্চিক লগ্ন, রাশি হচ্ছে সিংহ রাশি, ও নক্ষত্র হচ্ছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র, সপ্তমী কৃষ্ণপক্ষ তিথি, এবং ওর গণ হচ্ছে নরগণ। দেখুন, ছেলে কিন্তু আপনার যথেষ্ট ভালো, কিন্তু ওর কাজের জায়গাটা একটু ডিস্টার্ব রয়েছে। এবং সেকেন্ডলি দেখবেন, আপনি ছেলের বিবাহ অর্থাৎ বিবাহের জন্য চেষ্টা করবেন, সেক্ষেত্রে কিন্তু একটু সমস্যা দেখা দেবে, অর্থাৎ সঠিক পাত্রী পেতে কিন্তু সমস্যা হবে। আর ওর কর্মজীবন নিয়ে কিন্তু একটু সমস্যা রয়েছে, তবে আপনার ছেলে কিন্তু কর্মজীবনে প্রতিষ্ঠা পেয়ে যাবে, কারণ ওর যে দশা অন্তর্দশাটা যাচ্ছে সেই দশা অন্তর্দশা অনুযায়ী দশমপতি এবং লগ্নপতির দশা অন্তর্দশা যাচ্ছে, কর্মজীবনে কিন্তু প্রতিষ্ঠা আসবে। ও কিন্তু কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে, কিন্তু তার সত্ত্বেও কর্মজীবনে যে ভালো জায়গা পাওয়াটা দরকার, তাতে কিন্তু একটু সমস্যা আসছে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি 2 থেকে 3 মাস একটু ওয়েট করুন, কর্মজীবনে কিন্তু ওর ভালো সুযোগ সুবিধা আসতে চলেছে। এবং আপনি আপনার ছেলের বিবাহের জন্য একটু উঠে পড়ে লেগেছেন এই সময় ক্ষেত্রে, অনেক ক্ষেত্রে হয়তো পাত্রী সঠিক খুঁজে পাচ্ছেন না। আপনাকে মোটামুটি আমি এটুকু বলতে পারি, আপনার ছেলের 1 থেকে 1.5 বছরের মধ্যে বিবাহের জায়গা যথেষ্ট ভালো হবে এবং বিবাহ ওর মধ্যেই হয়ে যাবে। ঠিক আছে, চিন্তা নেই অতটা। জন্মচার যথেষ্ট ভালো রয়েছে, তবে ছেলের মধ্যে একটা জিনিস যেটা রয়েছে, প্রচন্ড রাগ এবং জেদ রয়েছে। ও নিজের মতো চলতে প্রচন্ড ভালোবাসে এবং ও একটু শারীরিক সমস্যাতে ভুগতে পারে। ঠিক আছে, শরীর স্বাস্থ্যগত সমস্যাতে ভুগতে পারে। ওভারঅল কিন্তু ছেলে আপনার যথেষ্ট ভালো, কর্মঠ, কর্মজীবনে খুব শিগগিরই প্রতিষ্ঠা পাবে এবং 1.5 বছরের মধ্যে বিবাহ হয়ে যাবে। ঠিক আছে, অনেক ভালো থাকবেন। নমস্কার। দাদা যেটা বলছিলেন, মানে বাড়ির মেয়ের বাবা মার যদি ইনভলভমেন্টটা থাকে আর কি, তো এই যে অনেকের এই যে দেখো দাম্পত্য জীবনে সমস্যা যখন আসে, তার তো পার্টিকুলার অনেকগুলো, যেমন মনস্তত্ত্বগত, অনেকের ক্ষেত্রে থাকে যে শ্বশুর বাড়ি থেকে বা ছেলের বাড়ির দিক থেকে কিছুভাবে ইনভলভমেন্ট চলে এসছে। সেই জায়গাগুলো কিন্তু একমাত্র দ্বিতীয়ের সঙ্গে সপ্তমের সংযুক্তিকরণ বা দ্বিতীয় সপ্তমের ক্ষেত্রে যে কোনো একটা গ্রহ মেলপিক হয়ে রয়েছে, এই প্রবলেমটা আসবেই আসবে। তবে এই প্রবলেমগুলোকে কিন্তু সলভ করা যায়। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বলে দিই, যেটা হয়তো মিডিয়াতে কখনো কেউ বলবে না। আপনারা যদি কখনো লাইভ কুষ্টি করান বা আপনাদের ক্ষেত্রে যদি কম্পিউটার হরোস্কোপ পড়া থাকে, সেখানে দেখবেন আমাদের একটা চার্ট করা থাকে সুদর্শন চক্র বলে। সুদর্শন চক্র, এই সুদর্শন চক্রতে বলা রয়েছে লগ্ন ব্যতিকে রেখে রবি এবং চন্দ্র থেকে বিচার করতে হয়। অর্থাৎ রবি এবং চন্দ্র থেকে গ্রহের অবস্থান কি,
তো সেটাকে বিচার করতে হয়। তো সেই জায়গায় যদি আমি দেখবেন যাদের ক্ষেত্রে সুদর্শন চক্র রয়েছে উভয়েরই, অর্থাৎ একজন জাতক জাতিকার ক্ষেত্রে যখন দাম্পত্য সমস্যা তৈরি হচ্ছে, আপনি দেখবেন চন্দ্র থেকে তার দ্বিতীয় ভাগ এবং চতুর্থ ভাগে যদি কিছুভাবে রাহু থাকে, অথবা চন্দ্র থেকে বা রবি থেকে তার পঞ্চম বা নবম ভাবে যদি রাহু অবস্থান করে, দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যা আসতে চলেছে। বা আমি সুদর্শন চক্রের আর একটা তথ্য বলে দিই, যাদের ক্ষেত্রে সুদর্শন চক্রে একাদশের সঙ্গে দ্বিতীয় ভাবের সংযুক্তিকরণ যথেষ্ট অশুভ, বা একাদশের অধিপতি কিছুভাবে 20 ডিগ্রির নিচে অবস্থান করছেন, তাহলে ভাববেন যে আপনার দাম্পত্য জীবনে চরম সমস্যা আসবে। এবং এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় বলে দিই, একাদশের অধিপতি যখন বিশেষ করে শুক্র রাহু দ্বারা ইনভলভ হয়ে যাবে, ভালো করে শুনবেন এটা, একাদশের অধিপতি যদি শুক্র রাহু দ্বারা ইনভলভ হয়ে যায়, সেখানে কিন্তু তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটে। অর্থাৎ আপনাদের দাম্পত্য জীবনের ক্ষেত্রে এমন দেখতে পাওয়া যায় যে একজন পুরুষ বা মহিলা কেউ অপোজিট কোনো সাইডের সঙ্গে মানে জীবন সঙ্গী থাকা সত্ত্বেও তারা কিন্তু একটা অবৈধ সম্পর্কের সঙ্গে যুক্ত হয়ে পড়ে। এই কানেকশনটা অনেক সময় কিন্তু দেখতে পাওয়া যায় একাদশের অধিপতি যদি রাহু শুক্র দ্বারা মেলপিক হয়, তাহলে সেই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে দাম্পত্য সমস্যা নিয়ে আসতে পারে। তাহলে সেই তার কি প্রতিকার প্রতিবিধান নেই? নিশ্চয়ই রয়েছে। তাহলে আপনাকে যেটা কাজ করতে হবে যে আপনার সুদর্শন চক্রটাকে নির্ণয় করা। দেখুন, সব কিছু লগ্ন কুণ্ডলিতে পাওয়া যায় না। আমি একটা কথা বারবার বলে দিই যে অনেক জ্যোতিষীরা আপনাকে লগ্ন কুণ্ডলী থেকে বিচার করে দিচ্ছে, আপনার হয়তো সমস্যাটাকে কি আপনি হয়তো তাকে গিয়ে খুলে বলে দিলেন, আপনাকে কোনো প্রতিকার প্রতিবিধান করে দিল, তাহলে তাতে কিন্তু রেজাল্ট পাওয়া যায় না। কারণ আজকে যারা এই 4 জন আমাকে SMS করেছেন, তারা বলছেন আমরা অনেক বড় বড় জ্যোতিষীকে দেখিয়েছি, আমাদের দাম্পত্য জীবনে মারাত্মক সমস্যা। যেমন মধুছন্দা ঘোষ বলে একজন ছিলেন পাটুলি থেকে, উনি আমাকে নিজে কল করেছেন যে দাদা আমি দাম্পত্য জীবনে জেরবার হয়ে গেছি, আমি বহু অ্যাস্ট্রোলজারের কাছে গেছি, আমি প্রতিকার প্রতিবিধান করে শেষ হয়ে গেছি, কিন্তু আলটিমেটলি আমার সংসার কিন্তু এখনো জোড়া লাগেনি, ডিভোর্সের পর্যায়ে। দীর্ঘ 5 বছর ধরে আমি লড়াই চালাচ্ছি। তো মধুছন্দা ঘোষ যদি শুনে থাকেন, আমি আপনাদের ক্ষেত্রে এই যে প্রবলেমটা, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু তৃতীয় ব্যক্তির যে প্রবলেমটা সেটা কিন্তু রয়েছে। কারণ ওই যে সুদর্শন চক্রের একাদশের অধিপতি শুক্র রাহুযুক্ত মানে সেখানে তৃতীয় ব্যক্তি প্রবেশ করবে। এই তৃতীয় ব্যক্তি যখন প্রবেশ করে যাচ্ছে, তার মানে কি আপনার হাজব্যান্ডের ক্ষেত্রে তার মনোসংযোগ কিন্তু অন্য নারীর প্রতি, এবং যার প্রবলেম কিন্তু আপনাকে ভুগতে হচ্ছে দীর্ঘ 5 বছর ধরে। উনি বহু জ্যোতিষের কাছে, তান্ত্রিকের কাছে গেছেন, তাদের মধ্যে বিদ্বেষণ করিয়ে দেবেন, যাই করে দেবেন, আলটিমেটলি কোনো রেজাল্ট পাওয়া যায়নি। উনি আমাকে ফোন করেছিলেন, আমি ওনাকে উপদেশ দিয়েছি যে আপনি সুদর্শন চক্রের মধ্যে তার প্রতিকার প্রতিবিধান করুন, একাদশের অধিপতি যে শুক্র রাহু যুক্ত হয়েছে তার প্রতিকার প্রতিবিধান করুন, তাহলে দেখবেন আপনার এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আমার এই উদ্দেশ্যটা বা প্রোগ্রামটা করার একটাই মানে যে সঠিক বার্তাটা আপনাদের কাছে পৌঁছাক, যে আমি শুধুমাত্র লগ্নকুণ্ডলী থেকে বিচার করলাম, দশা অন্তর্দশা করলাম, আমার সেখান থেকে কিন্তু হিসাব মিলবে না, আমাকে আদার্স যে চার্টগুলো রয়েছে সেগুলোকে দেখতে হবে। তার মধ্যে একটা হচ্ছে ইম্পর্টেন্ট সুদর্শন চক্র। ফোন এসছে, হ্যাঁ দাদা আমরা আসবো আলোচনায়। নমস্কার, কে বলছেন? নমস্কার, আমি সঞ্জয় দেব বলছি ফুলবাগান থেকে। নমস্কার আপনাকে দাদা, বলুন। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে। আচ্ছা, নিজের জন্ম তারিখ? 24 জানুয়ারি 1977। 1977। জন্মস্থান বলুন। আর কলকাতা। কলকাতা কোথায়? নার্সিং হোম, হসপিটাল? নার্সিং হোম। আচ্ছা, সময়টা একটু বলবেন। বিকেল 4টে। বিকেল 4টে। আচ্ছা, 25শে জানুয়ারি ছিল তাই তো? 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি। আরেকবার, 24শে না 25? 24শে জানুয়ারি। 24 জানুয়ারি 1997 তাই তো? বিকেল 4টে। 77 দাদা। হ্যাঁ 77। ওকে। সোমবার ছিল দাদা? সোমবার ছিল। লগ্ন হচ্ছে মিথুন, রাশি হচ্ছে মীন রাশি, নক্ষত্র হচ্ছে উত্তর ভাদ্রপদ নক্ষত্র। প্রথমেই বলি দাদা, আপনার জন্মছকে কিন্তু কর্মজীবন নিয়ে প্রচন্ড সমস্যা যাবে। ফার্স্ট, এটা কি হচ্ছে? সেকেন্ড আমি একটা পয়েন্টে চলে আসছে। দেখুন, আপনার বাঁ পায়ের নিচে হাঁটুতে কিন্তু প্রচন্ড একটা ব্যথা যন্ত্রণা কিন্তু থাকবে, আসবে খুব শিগগিরই। ঠিক আছে, পেটের সমস্যায় ভোগেন? হ্যাঁ, ওই তো পেট মানে তো, দেখুন পেট মানে তো লিভার, পাইলস কেন হয়? পাইলসের সমস্যা মানে হচ্ছে লিভার। দেখুন, এই যে প্রবলেমটা, এই যে দুটো পয়েন্টস যে আপনার মিললো, আপনি দেখবেন আপনার জন্মছকে কিছুভাবে বৃহস্পতি দ্বারা কেতু আক্রান্ত হবে। এই বৃহস্পতি কেতু দ্বারা যখন আক্রান্ত হচ্ছে, বা জন্মছকে যদি আপনি দেখেন যে আপনার বৃহস্পতি কেতু এক ঘরে অবস্থান করছে, এই প্রবলেমটা কিন্তু আপনার অর্থনৈতিক ডেভেলপমেন্ট, কর্মজীবনে সমস্যা এবং ভবিষ্যতের ক্ষেত্রে
গোপন শত্রুতা, মানে আপনার পিছনে নানা রকম ভাবে কিন্তু কলকাঠি নাড়া হবে, বুঝতে পারছেন তো, আপনাদের আপনজনরাই। এই প্রবলেমটাই কিন্তু আপনাকে প্রচন্ড পরিমাণে জেরবার হতে হবে, এবং আপনার হাতে কিন্তু অর্থ মারাত্মক ব্যয় হয়, অর্থ ধরে রাখতে পারবেন না, ঠিক আছে? একদম। তো আপনি যদি পারেন অবশ্যই সম্পূর্ণ চক্র মতে আপনি বৃহস্পতির একটা প্রতিকার প্রতিবিধান করে রাখুন, এবং আপনাকে আমি বলে দিচ্ছি আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে কিন্তু আপনার ভালো সময় আসতে চলেছে, এবং আপনার কিন্তু অর্থপ্রাপ্তির যোগ আসবে আপনার 1.5 থেকে 2 মাসের মধ্যে। কেন না, আপনার দশা অন্তর্দশা একাদশকে তখন সাইন করছে, তো সেই অনুযায়ী 1.5 থেকে 2 মাসের পর আপনি দেখবেন কোথা থেকে আপনার অর্থ যেখানে আটকে ছিল সেগুলো কিন্তু প্রাপ্তি হবে, বুঝতে পেরেছেন? কিন্তু এই যে অর্থটা যখন প্রাপ্তি হবে সেটাকে ধরে রাখবেন, সেটা কিন্তু ব্যয় হওয়ার চান্সেস থাকবে, বুঝতে পেরেছেন? আর নিজের জীবনকে যদি আরেকটু একদম নিশ্চয়ই পারবেন। আরেকটু যদি নিজের জীবনকে উন্নত করতে চায় তাহলে দেখুন যে বুকিং নাম্বারটা আমাদের যাচ্ছে, সেই বুকিং নাম্বারে কিন্তু একদম অবশ্যই ফোন করে একটু দাদার চেম্বারে চলে আসতে হবে। অনেক ভালো থাকবেন। হ্যাঁ, তো আলোচনায় যেহেতু আছি তো আর ফোন নেব না নতুন করে, তো কন্ট্রোল একটু বলে দিলাম যে আর ফোন দিও না, একটু আলোচনা করি, ঠিক আছে? তো সেক্ষেত্রে অনেকের ক্ষেত্রে যে দাম্পত্য সমস্যা দেখা যাচ্ছে, তাহলে অনেকগুলো পয়েন্টস বললাম যে আপনারা সুদর্শন চক্রটাকে ভালো করে দেখান, সেখান থেকে রবি চন্দ্রের অবস্থান কি একাদশ থেকে শুক্র রাহুর কম্বিনেশন তৃতীয় ব্যক্তি প্রবেশ ঘটলো, তাহলে দাম্পত্য জীবনে সমস্যা আসে। আবার অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড পরিমাণে মেলবন্ধন হচ্ছে না, বা অনেকের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তাদের কিছুভাবে শারীরিকগত সমস্যা তৈরি হয়, তো তার জন্য কিন্তু দাম্পত্য জীবনে সমস্যা তৈরি হয়। যাদের ক্ষেত্রে দেখবেন লগ্নগতভাবে শুক্র কিছুভাবে রাহুযুক্ত অবস্থায় রয়েছে, বা কেতু লগ্নের ওপর অবস্থান করছে, সেই কেতু হচ্ছে রবি নক্ষত্র বা রবি দ্বারা আক্রান্ত, তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু শারীরিক সমস্যা আসতে পারে, এবং সেই শারীরিক সমস্যা আসার প্রবলেম থেকে নানা রকমভাবে তাদের গাইনোলজিক্যাল প্রবলেম হতে পারে, ছেলেদের ক্ষেত্রে শুক্রজনিত সমস্যা আসতে পারে, বা সন্তান না হওয়ার সমস্যা হতে পারে। অনেক ক্ষেত্রে কিন্তু এই সমস্যাটা আমরা হয়তো এইগুলোকে মানে ট্যাবও করে রেখে দিই যে আমাদের এইগুলো তো গোপন বিষয়, আমরা হয়তো জানাবো না, কিন্তু দেখবেন এই বিষয়টা মানুষের জীবনে প্রচন্ড পরিমাণে ইনভলভ হচ্ছে, যার জন্য আমরা কিন্তু দাম্পত্য জীবনে একটা চরম অশান্তির জায়গা তৈরি হয়। আমাদের অ্যাস্ট্রোলজিক্যাল জায়গা থেকে এই বিষয়টাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আপনারা যারা পার্টনার রয়েছেন, আপনি আপনার পার্টনারকে সেটাকে বোঝানোর দরকার যে প্রবলেমটা কেন হচ্ছে। আর আমি যখনই দাম্পত্য সমস্যা হয় আমি চেষ্টা করি কিন্তু উভয়কে একসঙ্গে কাউন্সেলিং করার, কারণ অনেক ক্ষেত্রে অনেকে ভুল করেন যে শুধুমাত্র মেয়ের প্রবলেম হচ্ছে মেয়ের চারটা নিয়ে চলে আসলো, বা ছেলের প্রবলেম হচ্ছে ছেলে তার নিজস্ব চারটা নিয়ে চলে আসলো। আমি কি করি সাধারণত দুজনকে একসঙ্গে ডেকে একটা কাউন্সেলিং করানো, এবং দুজনের উভয়ের চার্টকে ভালো করে বসা, এবং যদি সেখানে কোনো তৃতীয় ব্যক্তি বা পরিবারের লোকজনদের নিয়ে কোনো অশান্তির বাতাবরণ তৈরি হয় সেখানে তাদেরকেও কিন্তু ডাকতে হয়, এবং তার কিন্তু রেমিডিয়াল গাইডলাইন পদ্ধতি অনেকগুলো রয়েছে। এখানে বলে রাখি অনেকের ক্ষেত্রে এমন প্রবলেম থাকে যে যেখানে হয়তো কাউকে জানানো সম্ভব নয়, সেক্ষেত্রে কিন্তু ধারণ ছাড়াও কিন্তু কিছু প্রতিকার থাকে, সেগুলো কিন্তু আমরা দিয়ে থাকি, এবং তাদের ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। তো আপনাদের যদি মনে হয় যে এই ধরনের সমস্যাটা রয়েছে, যে দাম্পত্য জীবনে আমি প্রচন্ড পরিমাণে ভুগছি, বা আমাদের মধ্যে এতটা প্রবলেম চলে গেছে, এবং আমাদের হাতে কি সময় আছে? হ্যাঁ, তো সেক্ষেত্রে আরেকটা বিষয় খুব গুরুত্বপূর্ণ, দেখবেন অনেকেই যাচ্ছেন যে ডিভোর্সের পর্যায়ে চলে গেছে, দাম্পত্য সমস্যাটা এত পরিমাণ হচ্ছে যে তারা সেখান থেকে, ডিভোর্সের তো অনেকগুলো কারণ রয়েছে, এইগুলোই কারণ থাকতে পারে। তো সেই জায়গা থেকে কিন্তু তাদেরকে যদি মনে করেন যে হ্যাঁ কোথাও একটা আমরা ফিরতে চাইছি, আমরা ডিভোর্স হয়তো নিতে যাচ্ছি কোথাও কিন্তু আমরা ফিরতে চাইছি, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেই জায়গাটাও ঠিকমতো করা যায়। তবে হ্যাঁ বলে রাখি, যদি জন্মছকে কিছুভাবে সপ্তম পতির সঙ্গে দ্বিতীয় পতি বা একাদশ পতির মেলবন্ধন নেগেটিভ হয়ে থাকে, বা সম্পূর্ণ চক্রমে একাদশ, সপ্তম এবং লগ্ন সেখানে নক্ষত্রিকগতভাবে মারক নক্ষত্র হয়ে থাকে, বা সেখানে শনি কিছুভাবে একাদশের সঙ্গে ইনভলভ হয়ে গেল, তাদের ক্ষেত্রে কিন্তু ডিভোর্স হয়, মানে এটা হবেই, অবধারিত, সেটা আমিও আটকাতে পারবো না। কিন্তু অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা ডিভোর্স মনে মনে চাইছেন, বা দুজনে আলাদা রয়েছেন, ফাইল করেছেন, কিন্তু কোথাও গিয়ে তারা চাইছেন আবার আমরা এক হব। তাহলে সেক্ষেত্রে আপনার জন্মছকে যদি সপ্তম পতি দ্বিতীয় পতি কানেক্টিভিটি হয়ে থাকে, আমি আপনাকে কথা দিচ্ছি আপনারা দুজনে আলাদা থাকলেও আপনাদের কখনো কিন্তু ডিভোর্স হবে না। তাহলে এই যে সম্পর্কের যে হানি ঘটছে সেটাকে আপনারা ঠিক করে নিতে পারেন। তাহলে আমার মনে হয় এটা একটা বিশাল বড় কাউন্সেলিং এর জায়গা। তো দাম্পত্য সমস্যাটা আমাদের অনেকটা ঘর ঘর হয়ে গেছে, এখন আমরা বিবাহ করছি, আমরা মডার্ন হয়েছি, কিন্তু কেউ কাউকে নিজের মনস্তত্ত্বকে বুঝতে পারছি না। এই মনস্তত্ত্বকে সঠিকভাবে জানাটা অত্যন্ত প্রয়োজন। আর আমার মনে হয় যদি দাম্পত্য জীবনে কোনো সমস্যা থাকে তার প্রতিকার প্রতিবিধান অবশ্যই রয়েছে।
আজকে যদিও সময় বাদ ছেড়েছে, তবুও দাদার এই আলোচনা আমরা শেষ করতে চাইছিলাম না, কিন্তু শেষ তো করতেই হবে। সময়, একটা নির্দিষ্ট সময় আমাদের বলে দিয়েছে। এই সুন্দর আলোচনা আমরা অবশ্যই আপনাদের জন্য আরো একবার নিয়ে আসবো, অনুরোধের আসর। ততক্ষণে সবাই ভালো থাকবেন, অনেক ভালো থাকবেন। নমস্কার। নমস্কার। শাস্ত্রসম্মত জ্যোতিষ সুব্রত